আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। গ্রাম্য দলাদলি, গ্রামের মানুষের শান্তি নষ্টের এক ভয়াল থাবা। এই থাবা এতটাই ভয়ঙ্কর যে এটি যুগের পর যুগ মানুষের ভিতরে একটি প্রতিহিংসা থেকে যায়। মানুষের ভিতরে একে অপরের ক্ষতি করার মানসিকতা থেকে যায়। মানুষ এই গ্রাম্য দলাদলিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে মানুষ হত্যার ঘটনাকে কোনো কিছুই মনে করা হয় না, এমন পরিস্থিতি হয়। সেখানে দল বলেই বড়, মানুষ হত্যা যে একটি নৃশংসতম এবং পৃথিবীর সবচাইতে বড় পাপ, সেটি তাদের ভিতরে গুরুত্ব বহন করে না। সেখানে থাকে কি, শুধু হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি। যারা এই যেই সব গ্রাম বা যেই সব অঞ্চল এই গ্রাম্য দলাদলির আগ্রাসনের শিকার হয়েছেন, তারাই জানেন যে গ্রাম্য দলাদলি একটা সমাজের জন্য কি বয়ে নিয়ে আসে। আমরা এবং এই গ্রাম্য দলাদলিতে আমরা যদি প্রতিদিনের পত্রিকার পাতা খুললেই দেখবেন যে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে একটার পর একটা ঘটনা, মারামারি, হানাহানি, দেখবেন হত্যা, এই চাঁদাবাজি, এই একটার পর একটা রয়েছে। আধিপত্য বিস্তার গ্রামে, এই ঘটনাগুলো একটা প্রতিদিনের বিষয়। এখন এই গ্রাম্য দলাদলি এতটা শক্তিশালী যে রাজনৈতিক শক্তিও সেখানে পাত্তা পায় না। রাজনৈতিক দলের নেতা হলেও সেখানে তেমন গুরুত্ব বহন করে না, আবার রাজনৈতিক বড় পদ পজিশনের থাকলেও গুরুত্ব বহন করে না। সেইখানে যেটি গুরুত্ব বহন করে সেইখানে এই গ্রাম্য দলাদলিতে সেটি হলো যে সমাজপতিকে, এই দলের লিড কে করে তার গুরুত্ব ওইখানে। এবং এই সমাজপতিরাই আবার এই গ্রাম্য দলাদলিকে পুঁজি করে তারা এই আধিপত্য ধরে রাখে যুগের পর যুগ। এবং ব্যাপারটি এমন যে বিষয়টি বংশ পরম্পরায় ঘটতে থাকে। গ্রাম্য দলাদলির বিষয়টা এমন যে তোমার দাদা হত্যা হয়েছিল, এখন সেই দাদার রেশ এসে আবার এই নাতি নিবে, নাতি আবার সেই হত্যায় লিপ্ত হয়ে যাবে। তোমার দাদা আমার ঘর ঘর লুটপাট করেছিল, তোমার বাবার লুটপাট করেছিল, এখন আমার সুযোগ এসেছে, আমি আবার তোমার সেই লুটপাট করব। তোমার বাবা আমার বাবাকে মেরেছিল, আমি এখন তোমাকে মারব। আবার আমার ছেলেকে তোমার ছেলে মারবে। অর্থাৎ প্রথমে দাদা শেষ হলো, তারপরে বাবা শেষ হলো, এখন নিজে শেষ হব, আবার ভবিষ্যৎ যারা প্রজন্ম আসবে তাদের জন্য একটি অশনি সংকেত রেখে গেলাম। এই 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 প্রক্রিয়াটির নাম হলো গ্রাম্য দলাদলি। গ্রাম্য দলাদলি মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষকে শেষ করে দেয়। আবার এই গ্রাম্য দলাদলিতে এত ভয়ঙ্কর কিছু খেলা চলে যা চিন্তাও করা যায় না। সাংবাদিকতার কারণে সেটি দেখেছি, শুনেছি। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু গল্প বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। অন্য দলের গ্রাম্য দলাদলিতে দুই পক্ষ মারামারি হলো, এক পক্ষে হত্যার ঘটনা ঘটেছে। এখন পুলিশের বা আইনি প্রক্রিয়ার কারণে এই আরেকটি গ্রুপ এখন এলাকায় থাকতে পারে না। এখন তাদের এলাকায় উঠতে হলে কি করতে হবে? আরেকটি হত্যাকাণ্ড ঘটাতে হবে, সেটি আবার নিজ দলের ভিতরে। এখন দেখা গেল যে যারা মিলে এই পলিসি সৃষ্টি করলো এবং সিদ্ধান্ত নিল যে নিজ দলের থেকে একজনের এখন হত্যার শিকার হতে হবে বাঁচতে হলে সকলের মিলে। তো তাদের ভিতর থেকে আবার একটু বুড়ো টাইপের যারা আছেন, ওয়ের ভিতর থেকে একজনকে দেখা গেল যে হত্যা হয়ে গেছে। এমনও ঘটনা ঘটেছে, আর আপনারা সেটিকে গল্প হিসেবেই ধরতে পারেন, কারণ ইউটিউবে তো ওইভাবে বলার নিয়ম নেই, যে কান্না করতেছে যে কি করলি অমুক, মানে
যারা তাকে ডেকে নিয়ে গেছিল তাদের নাম ধরে কান্নাকাটি করতেছে। কিন্তু যখন শোনা যাচ্ছে যে সাংবাদিক আসছে, পুলিশ আসতেছে, তখন কান্নার সুর চেঞ্জ হয়ে যায়। তখন কান্না হয় যে ওই যে প্রতিপক্ষ তাদের নাম নিয়ে কান্না করা হয়। অর্থাৎ ঘটনা সবাই জানে, শুধু প্রেক্ষাপট চেঞ্জ করে দেওয়া হয়। আসেন আরেকটি ছোট্ট বিষয়ে। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য একটি ঘটনা ঘটাতে হবে নিজ দলের ভিতরে। সেই ঘটনা কি? তখন সিদ্ধান্ত হলো যে ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটাতে হবে। দেখেন সেই মিটিংয়ে ছিল, সেই মিটিংয়ে থাকা অবস্থায় সিদ্ধান্ত হলো তো কার মেয়ে নিবে? যার ঘরে 4টি মেয়ে আছে নিজ দলের ভিতরে, সেই মেয়ের ভিতরে আবার যেই মেয়েটি একটু অন্য মেয়েদের থেকে একটু অসুন্দরী দেখা গেল, সেইটিকে টার্গেট করে সেই মেয়েকে সেই বাড়িতে হামলা করে সেই মেয়েকে এনে ধর্ষণ করে হত্যা করা হলো। মামলা প্রতিপক্ষের নামে। এই এমন ঘটনা ঘটে গ্রাম্য দলাদলিতে যে প্রতিপক্ষ পাও কেটে বসে থাকে। কেন বসে থাকে? যার পাও কাটলো তার আপনজন, তার বাবা বা তার ভাই আসবে, তারপরে ওইখান থেকে চলে যাবে যারা এই হামলা করলো তারা। কেন বসে থাকে? কারণ ও যার পাও কেটেছে তার পক্ষের লোকেরা এসে এই পাও কাটার ঘটনাকে হত্যায় রূপান্তর করতে ওকেও আবার হত্যা করে ফেলবে। যেহেতু ওর বাবা বা ওর আপনজন যদি আসে তাহলে তাদের সামনে বসে আর সেই হত্যাটি করতে পারবে না। এই কারণে ওর আত্মীয়দের জন্য অপেক্ষা করে হামলাকারীরা। তারা যখন দেখে যে তারা আসতেছে তখন দৌড়ে পালিয়ে যায়। এমন ঘটনাও এই গ্রাম্য দলাদলিতে রয়েছে। গ্রাম্য দলাদলিতে কি ঘটনা রয়েছে? আপনি হামলার শিকার হয়েছেন, আপনাকে হাসপাতালে আনা হচ্ছে, আপনাকে রেফার করা হচ্ছে উপজেলা পর্যায় থেকে উন্নত চিকিৎসার জন্য। সেইখানে আপনি যে রুগী সে বলছে যে আমি আমার বাবা ভাই এদের কেউ সাথে না থাকলে আমাকে কেউ এই হাসপাতাল থেকে বের করবে না। অর্থাৎ হামলার শিকার হওয়ার পরেও ভয় থাকে নিজ দলের মানুষ তাকে হত্যা করে দিবে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। কারণ মারামারির ঘটনার চেয়ে হত্যার ঘটনার গুরুত্ব বেশি হবে। এতটাই নৃশংসতা, এতটাই জুলুম নির্যাতন এই গ্রাম্য দলাদলিকে পুঁজি করে হয় যা আমরা চিন্তাও করতে পারি না। রাজনীতিতেও এত বড়, বিশেষ করে রাজনৈতিক দলাদলি যেগুলো, সেইখানেও এত বড় ভয়ঙ্কর দৃশ্য কখনোই পাবেন না। গ্রাম্য দলাদলির শিকার যারা হয়েছে তাদের এলাকায় যখন যাবেন দেখবেন অনেকের হাত নেই, অনেকের পাও নেই, অনেকের চোখ নেই, অনেকের কান্না, অনেকের ঘরে হাহাকার, অনেকের ঘরের চারিদিকে শুধু কোপানোর মতো দৃশ্য, ভাঙচুরের দৃশ্য। ঘরের ভিতরে গিয়ে দেখবেন যে কিছুই নাই, এই শুধু কয়েকটি হাঁড়ি পাতিল রয়েছে, এরকম রয়েছে। আর এই গ্রাম্য দলাদলিগুলো বেশিরভাগ কিন্তু দেখা যায় চর অঞ্চলের জায়গায়। যেই সব অঞ্চলে চর রয়েছে এই চর অঞ্চলগুলোতে এই গ্রাম্য দলাদলির আগ্রাসনটা দেখা যায়। এই গ্রাম্য দলাদলি রাষ্ট্রীয়ভাবে বড় মাপের কোনো ব্যবস্থা নিয়ে গ্রাম থেকে এই গ্রাম্য দলাদলি একদম শেষ করে দেওয়ার উচিত। এবং এই যে আমরা সরকারের কাছে সেই বিষয়ে আসলে দাবি করি যে গ্রাম্য দলাদলি বন্ধ করা দরকার। কারণ গ্রামের গঞ্জের মানুষের শান্তি বিনষ্টের একটি বড় আগ্রাসনই হলো এই গ্রাম্য দলাদলি। এই গ্রাম্য দলাদলি যতদিন থাকবে ততদিন এই গ্রামের মানুষের সুখ থাকবে না। গ্রাম্য দলাদলির শিকার হয়ে কি হয়, মানুষ হঠাৎ করে দেখবেন যে মামলার শিকার হয়ে যায়, অথচ সেখানে এই ঘটনায় জড়িতই ছিল না। হামলা মামলা যেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেই থেকে মানুষকে মুক্তি দেওয়া প্রয়োজন। আর মুক্তির জন্য সরকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।